আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মিশর, জর্ডান, সিরিয়া ও লেবাননকে নিয়ে বৃহৎ ইসরায়েল প্রতিষ্ঠা চান নেতানিয়াহু। ইসরায়েলের গুরুত্বপূর্ণ 4 জায়গায় ইয়েমেন থেকে হামলা, মুহুর্মুহু ড্রোন হামলায় কেঁপে উঠল দখলদারদের মাটি। কাশ্মীর সীমান্তে তীব্র গোলাগুলি, পাকিস্তানি সেনার গুলিতে 2 ভারতীয় সেনা নিহত। জয় শ্রীরাম স্লোগানে 150 বছরের প্রাচীন মুসলিম মাজার ভাঙচুর। ভিসা নবায়ন করছে না ফ্রান্স, বাধ্য হয়ে দেশে ফিরছেন অনেক ইসরায়েলি। চক্রান্তে হেরে গেছেন ইসরায়েলের নেতানিয়াহু, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। ভারতকে এমন শিক্ষা দেব যা কখনো ভুলবে না, শাহবাজ। পারমাণবিক অস্ত্র ও ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া চালাবে রাশিয়া, বেলারুশ। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। মিশর ও জর্ডান সঙ্গে সিরিয়া ও লেবাননের অংশ নিয়ে বৃহৎ ইসরায়েল প্রতিষ্ঠা হোক, এমনটি চান দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই বৃহৎ ইসরায়েলে রয়েছে ফিলিস্তিন রাষ্ট্রের পুরোটাও। ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে সৃষ্টি করা হয় ইসরায়েল। 1948 সালে জাতিসংঘ ইসরায়েল নামক রাষ্ট্রের সৃষ্টি করে। এরপর থেকে ফিলিস্তিনিদের ভূমি দখল করে ইসরায়েলের পরিধি শুধু বেড়েছে। এখন তাদের লক্ষ্য অন্য স্বাধীন আরও 4টি দেশ দখল করা। মঙ্গলবার i24 নিউজের একটি অনুষ্ঠানে যান যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু। সেখানে তাকে কথিত বৃহৎ ইসরায়েলের মানচিত্র সমৃদ্ধ একটি অ্যামুলেট দেন উপস্থাপক শ্যারন গাল। শ্যারন নেতানিয়াহুকে তখন জিজ্ঞেস করেন গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা হোক তিনি চান কিনা। জবাবে এই দখলদার বলেন অনেক চাই। এই সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও বলেন তিনি এক ঐতিহাসিক এবং ঐশ্বরিক মিশনে রয়েছেন। দখলদার ইসরায়েল গত 2 বছর ধরে ফিলিস্তিনের পশ্চিম তীর, গাজা উপত্যকা, দক্ষিণ লেবানন এবং দক্ষিণ সিরিয়াতে বর্বরতা চালাচ্ছে। ইসরায়েলের লক্ষ্য এসব দেশের অংশ নিয়ে বৃহৎ ইসরায়েল প্রতিষ্ঠা করা। গত বছর ইসরায়েলি অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচ বৃহৎ ইসরায়েল নিয়ে মন্তব্য করেন। এ দখলদার বলেন তারা সিরিয়ার রাজধানী দামেস্ক পর্যন্ত ইসরায়েলের পরিধি বাড়াবেন। এছাড়া ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী জেরুজালেমকেও ইসরায়েলের অন্তর্ভুক্তির কথা জানান তিনি। ইসরায়েলের গুরুত্বপূর্ণ 4 জায়গায় ইয়েমেন থেকে হামলা, মুহুর্মুহু ড্রোন হামলায় কেঁপে উঠল দখলদারদের মাটি। ইসরায়েলের গুরুত্বপূর্ণ 4 স্থাপনায় বড় ধরনের হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠী। তাদের ভাষ্য, গাজায় চলমান ইসরায়েলি অভিযান এবং নিরীহ ফিলিস্তিনিদের ওপর চালানো নৃশংসতার জবাবে তারা এই হামলাটি চালিয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন হামলাটি চালানো হয়েছে ইসরায়েলের 4টি স্থাপনা হচ্ছে হাইফা বন্দর, নেগেভ, আল আইলাদ ও বীরশেবা। তিনি দাবি করেন এই অভিযানে 6টি ড্রোন ব্যবহার করা হয়েছে এবং সবগুলোই নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবেই আঘাত এনেছে। সামরিক মুখপাত্র আরো বলেন গাজায় ইসরায়েলের আগ্রাসন থামানো না হলে এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। তবে হুথিদের এই হামলার বিষয়ে এখনো পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। হুথিদের হামলার প্রেক্ষাপট তৈরির পেছনে গাজায় ইসরায়েলি হামলা ও অবরোধ বড় কারণ বলে দাবি করা হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় অন্তত 73 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 31 জন ছিলেন ত্রাণের অপেক্ষায় থাকা মানুষ। এই সময়ের মধ্যে আহত হয়েছেন আরো 513 জন। হুথিরা গত কয়েক মাসে তারা প্রায় নিয়মিতভাবে ইসরায়েল অভিমুখে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। তবে হাইফা বন্দরের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে হামলার দাবি এবারই অন্যতম বড় ঘটনা। সূত্র আল জাজিরা। কাশ্মীর সীমান্তে তীব্র গোলাগুলি, পাকিস্তানি সেনার গুলিতে 2 ভারতীয় সেনা নিহত। জম্মু ও কাশ্মীরের সীমান্তে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বৈরিতা আবারও প্রাণঘাতী রূপ নিল।
সাম্প্রতিক সময়ে অনুপ্রবেশের চেষ্টা ও সীমান্তে সংঘর্ষ বেড়ে যাওয়ায় উভয় দেশের মধ্যে চাপা উত্তেজনা আরও তীব্র হচ্ছে। এই ঘটনার মধ্য দিয়ে দুই দেশের সীমান্ত পরিস্থিতি আবারও আন্তর্জাতিক মহলের নজরে এসেছে। বুধবার 13 আগস্ট পৃথক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডে। মঙ্গলবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের উড়িতে ভারতের সীমানায় অনুপ্রবেশের চেষ্টা হয়। ভারতীয় সেনাবাহিনীর দাবি অনুযায়ী সাধারণ অনুপ্রবেশ ঘটনার তুলনায় এটি ছিল ভিন্ন ধরনের, কারণ অনুপ্রবেশকারীরা পাকিস্তানি সেনাদের প্রত্যক্ষ সহায়তা পেয়েছিল। ভারতীয় সেনারা বাধা দিলে সীমান্তে তীব্র গোলাগুলি শুরু হয়, যা শেষ পর্যন্ত দুই ভারতীয় সেনার প্রাণ কাড়ে। এ সংঘর্ষ এমন এক সময়ে ঘটল যখন গত কয়েক মাস ধরেই সীমান্তে উত্তেজনা বাড়ছে এবং অনুপ্রবেশের ঘটনা একের পর এক ঘটছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, উড়িতে সংঘটিত এই ঘটনায় ভারতীয় সেনারা পাল্টা গুলি চালিয়ে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। তবে খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে অনুপ্রবেশকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এর মাত্র 3 দিন আগে দক্ষিণ কাশ্মীরের কুলগামের আখাল বনাঞ্চলে অনুপ্রবেশ প্রতিহত করতে গিয়ে প্রাণ হারান 2 ভারতীয় সেনা এবং গুরুতর আহত হন আরও 2 জন। সাম্প্রদায়িক সহিংসতার দেশ ভারতের উত্তরপ্রদেশে হিন্দু উগ্রপন্থী গোষ্ঠীর সদস্যরা 19 শতকের একটি প্রাচীন মুসলিম মাজার ভাঙচুরের পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মুসলিম সম্প্রদায়ের নেতারা বলছেন এটি ধর্মীয় বিভেদ তৈরির একটি পরিকল্পিত প্রচেষ্টা। 150 বছরেরও বেশি পুরনো বলে মনে করা এই মাজারটি প্রজন্মের পর প্রজন্ম ধরে মুসলিম এবং হিন্দু উভয়ই এটি পরিদর্শন করে আসছে। 11 আগস্ট ফতেহপুর জেলার এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাতুড়ি এবং লোহার রড নিয়ে হাতে থাকা একদল উচ্ছৃঙ্খল জনতা নবাব আব্দুস সামাদের মাজারে হামলা চালিয়ে দেয়াল এবং রেলিং ক্ষতিগ্রস্ত করে পালিয়ে যায়। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে দলবদ্ধ জনতা হিন্দুত্ববাদী উগ্রবাদের প্রতীক গেরুয়া পতাকা উড়িয়ে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। ভারতের মুসলিম বিরোধী সহিংসতার সময় প্রায়শই এই স্লোগানটি ব্যবহার করা হয়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, স্থানটি ভারতীয় ভূমি রেকর্ডের অধীনে আনুষ্ঠানিকভাবে একটি সুরক্ষিত সমাধি হিসেবে নিবন্ধিত। তবে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সহযোগী সংগঠন বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ দাবি করে এটি একটি প্রাচীন হিন্দু মন্দিরের উপর নির্মিত হয়েছিল। তারা আগামী 16 আগস্ট জন্মাষ্টমী উদযাপনের সময় এই স্থানে হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠান পালনেরও ঘোষণা দিয়েছে। বিজেপির ফতেহপুর জেলা সভাপতি মাজারে খোদাই করা পদ্মকে স্থানটির হিন্দু সম্পদের প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে ভিএইচপি নেতারা অভিযোগ করেছেন, কর্তৃপক্ষ এটিকে মন্দির হিসেবে পুনরুদ্ধার করার দাবি উপেক্ষা করছেন। মুসলিম বাসিন্দারা বলছেন, আক্রমণটি ইচ্ছাকৃতভাবেই এমন একটি মাজারকে লক্ষ্য করে করা হয়েছে যা দীর্ঘদিন ধরে ভাগ করা ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। এই ঘটনা রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সমাজবাদী পার্টি এবং কংগ্রেস সহ বিরোধী দলগুলি বিজেপিকে অপরাধীদের আশ্রয় দেওয়ার এবং অসহিষ্ণুতার পরিবেশ তৈরির অভিযোগ করেছে। ফরাসি কর্তৃপক্ষ প্যারিসে ইসরায়েলি বিমান সংস্থা এল আলের নিরাপত্তা কর্মীদের কর্ম ভিসা নবায়ন বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ফ্রান্সের আসন্ন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনাকে ঘিরে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটেই এই পদক্ষেপ সামনে এলো। ইসরায়েলের দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মীরা যারা ITAN কর্মী হিসেবে নিবন্ধিত কূটনৈতিক মিশনে নিযুক্ত ইসরায়েলি নাগরিক আগে এমন ভিসা পেতেন যা তাদের ফ্রান্সে আইনগতভাবে বসবাস ও কাজ করার অনুমতি দিত, কিন্তু এখন এই ভিসা নবায়ন বন্ধ হওয়ায় তারা কার্যত ফ্রান্সে অবৈধভাবে কাজ ও বসবাস করছেন বলে গণ্য হচ্ছে। পত্রিকাটি আরও বলেছে, অনেক কর্মীকে প্যারিসে ইসরায়েলি দূতাবাসের মাধ্যমে অস্থায়ী কূটনৈতিক ভিসা নিতে হয়েছে এবং আবারও কেউ কেউ ভিসা নবায়নে ব্যর্থ হয়ে ইসরায়েলে ফিরে গেছেন। ফরাসি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।
তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জেরুজালেম পোস্টকে জানিয়েছে বিষয়টি প্যারিসে ইসরায়েলি দূতাবাস ও ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে দেখা হচ্ছে। এই ঘটনার আগে ফরাসি রাজধানীতে এল আলকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটে। গত সপ্তাহে এল আলের প্যারিস অফিসে গ্রাফিতি স্প্রে করে এল আল গণহত্যাকারী এয়ারলাইন লেখা হয়, যার পর কোম্পানি তাদের সব কর্মীকে শহর থেকে সরিয়ে নেয়। সূত্র আনাদুলো। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকজন বলেছেন ইসরায়েলের নেতা বেনিয়ামিন নেতানিয়াহু চক্রান্তে হেরে গেছেন। বুধবার তিনি সাংবাদিকদের বলেন, আমি মনে করি তিনি চক্রান্তে হেরে গেছেন। আমরা রাতারাতি যা দেখছি গাজা সিটিতে আক্রমণ তা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। নিউজিল্যান্ড ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে বিবেচনা করছে, এমন খবর আসার 2 দিন পর দেশটির প্রধানমন্ত্রীর এই বক্তব্য এলো। ক্রিস্টোফার লুকজন সাংবাদিকদের বলেন, মানবিক সহায়তার অভাব, মানুষের জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং গাজার অধিগ্রহণ অত্যন্ত ভয়াবহ। নেতানিয়াহু অনেক বেশি দূরে এগিয়ে গেছেন। এদিকে বুধবার নিউজিল্যান্ডের সংসদ অধিবেশনের আগে পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভকারীরা জড়ো হয়ে গাজায় দুর্ভিক্ষের ইঙ্গিত দিয়ে হাড়ি পাতিল নাড়িয়ে প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা এমপিরা মেরুদণ্ড বাড়ান, ফিলিস্তিনকে স্বীকৃতি দিন স্লোগান দিচ্ছিলেন। এদিকে দেশটির ঘনিষ্ঠ মিত্র অস্ট্রেলিয়াও ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে। এর আগে ফ্রান্স একই ঘোষণা দেয়, যার ধারাবাহিকতায় পশ্চিমা আরও কয়েকটি দেশ আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিয়েছে। মঙ্গলবার ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং তাদের বেশ কয়েকটি ইউরোপীয় মিত্র যৌথ বিবৃতিতে গাজায় মানবিক সংকট অকল্পনীয় পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে। তারা সেখানে সীমাহীন সহায়তা পৌঁছানোর আহ্বান জানায়। ভারত যদি সিন্ধু নদের পানি স্থায়ীভাবে আটক রাখার পরিকল্পনা করে, সেক্ষেত্রে ভারতকে উচিত শিক্ষা দেয়া হবে বলে হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মঙ্গলবার আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠান থেকে তিনি এই হুমকি দেন। শাহবাজ বলেন, আমি শত্রুদের পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের পানির এক ফোঁটাও কাউকে ছিনিয়ে নিতে দেব না। যদি আপনারা আমাদের পানি আটকে রাখার পরিকল্পনা করে থাকেন এবং এ সংক্রান্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনাদের উচিত শিক্ষা দেব, এমন শিক্ষা দেব যা কখনো ভুলবেন না। গত 22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের পেহেলগাঁওয়ে ভয়াবহ বন্দুক হামলায় 25 ভারতীয় এবং এক নেপালি পর্যটক নিহত হন। ভারতের দাবি ওই হামলার পেছনে পাকিস্তানের হাত ছিল, তবে পাকিস্তান বরাবরই ওই দাবি নাকচ করেছে। পেহেলগাঁওয়ে হামলার পর তাৎক্ষণিক সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করে ভারত। এর ফলে পাকিস্তানের 3 নদী সিন্ধু, চেনাব এবং ঝিলামের পানি প্রবাহ ব্যাপকভাবে হ্রাস পায় এবং গুরুতর ঝুঁকির মুখে পড়ে দেশটির কৃষি উৎপাদন। ভারত সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করার পর আন্তর্জাতিক আদালতে মামলা করে পাকিস্তান। 8 আগস্ট ওই মামলার রায় দিয়েছেন আদালত। এতে সিন্ধু পানি বন্টন চুক্তি সচল করা এবং ভারতকে এই চুক্তিতে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পারমাণবিক অস্ত্র ও ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া চালাবে রাশিয়া, বেলারুশ। আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে রাশিয়া ও বেলারুশের যৌথ জাপাদ 2025 সামরিক মহড়ায় পারমাণবিক অস্ত্র ও ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মহড়া চালানো হবে। বেলারুশিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর কাছে একটি প্রতিবেদন উপস্থাপনের পর এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভিক্টর খুরেনিন। বেলটিএ সংবাদ সংস্থা বেলারুশিয়ান প্রতিরক্ষা প্রধানের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তিনি জোর দিয়ে বলেন, বেলারুশিয়ান সামরিক বাহিনীর সদস্যরা এবং তাদের রুশ প্রতিপক্ষরা আগামী মাসে যৌথ মহড়ার সময় ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহারের পরিকল্পনা অনুশীলন করবে। এর আগে লুকাশেঙ্কো বলেছিলেন, কেউই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চায় না,
তবে তিনি সতর্ক করে বলেন, দেশের ওপর যে কোনো আক্রমণের জবাবে হাতে থাকা সমস্ত অস্ত্র ব্যবহার করা হবে। তিনি বলেন, রাশিয়া চলতি বছর শেষের আগেই বেলারুশে যেসব ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। বেলারুশের মাটিতে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ফলে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে যোগাযোগের ধরন বদলে গেছে। 2023 সালের 25 মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিনস্কের অনুরোধে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত ঘোষণা করেন। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তাদের মিত্রদের ভূখণ্ডে যা করে আসছে, পুতিনের পদক্ষেপ ছিল তার অনুরূপ। এরপর 2024 সালের 25 এপ্রিল লুকাশেঙ্কো নিশ্চিত করেন বেলারুশে কয়েক ডজন পারমাণবিক অস্ত্র মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মিশর, জর্ডান, সিরিয়া ও লেবাননকে নিয়ে বৃহৎ ইসরায়েল প্রতিষ্ঠা চান নেতানিয়াহু। ইসরায়েলের গুরুত্বপূর্ণ 4 জায়গায় ইয়েমেন থেকে হামলা, মুহুর্মুহু ড্রোন হামলায় কেঁপে উঠল দখলদারদের মাটি। কাশ্মীর সীমান্তে তীব্র গোলাগুলি, পাকিস্তানি সেনার গুলিতে 2 ভারতীয় সেনা নিহত। জয় শ্রীরাম স্লোগানে 150 বছরের প্রাচীন মুসলিম মাজার ভাঙচুর। ভিসা নবায়ন করছে না ফ্রান্স, বাধ্য হয়ে দেশে ফিরছেন অনেক ইসরায়েলি। চক্রান্তে হেরে গেছেন ইসরায়েলের নেতানিয়াহু, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। ভারতকে এমন শিক্ষা দেব যা কখনো ভুলবে না, শাহবাজ। পারমাণবিক অস্ত্র ও ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া চালাবে রাশিয়া, বেলারুশ। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।